ঠিক সন্ধ্যার চায়ের কাপে যখন সময় কাটছে তখন হয়তোবা ভাবছেন বিনোদনের জন্য কোথায় যাব। একটা সময় ঠিক একটা সময় নয়, এখনকার সময়ে আমরা দেখেছি যে প্রিয়জনকে সাথে নিয়ে আমরা বিনোদনের উদ্দেশ্যে অনেক জায়গায় যাই, দেখতে চাই নাটক, সেটা টেলিভিশনের পর্দায় কিংবা মঞ্চে। সবখানেই আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন নয়, বিনোদন শুধুমাত্র বিনোদনই যে হয় এমনটা নয়, নিছক বিনোদন নয়, সেখান থেকে আসতে হবে ভাবনা। আর সেই ভাবনা দিয়ে যায় যারা, তাদের মধ্যে অন্যতম একজন, সেই একজনকে নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেছে আমাদের সন্ধ্যার সন্দেশে। প্রিয় দর্শক, আজকে সন্ধ্যার সন্দেশে আমি আছি সূচনা এবং সেই সাথে আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক এবং সেই সাথে তিনি একজন রবীন্দ্র গবেষক, আবৃত্তিকার, লেখক এবং তার অনেক অনেক পরিচয় আছে। তবে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় পরিচয়, তিনি আমাদের সকলের প্রিয় মঞ্চ সারথী আতাউর রহমান। স্বাগতম, কেমন আছেন? আছি, এখনো এই বয়সে বেঁচে থাকেই তো ভালো। বেঁচে থাকা বোধহয় সবসময় ভালো না? আপনার বয়সেও ভালো, আমার কাছে মনে হয় আমি এই মুহূর্তে বেঁচে আছি, আমার কাছে ভীষণ ভালো। না, জরা ব্যাধি নিয়ে বেঁচে থাকাটা ভালো না। যে কারণে গৌতম বুদ্ধ জরা ব্যাধি মৃত্যু অবলোকন করে তিনি বোধিবৃক্ষের নিচে বসলেন তপস্যা এবং চরম আলোক প্রাপ্ত হবার জন্য। মানুষের জরা হচ্ছে, ব্যাধি হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু এর মধ্যেও ওই যে আমি যা জীবনানন্দ দাশের কথা আমি একটু আগে বলেছিলাম, সেই কথাই বলছি। একটি চমৎকার লাইন আছে 8 বছর আগের একদিন, হ্যাঁ, যে আর গলিত স্থবির ব্যাং আরেক মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমে উষ্ণ অনুরাগে। আমি গলিত স্থবির ব্যাং হয়ে গেছি, আমি মারা যাব কাল সকালে, তারপর আমি চোখটাকে পিটপিট করে দেখবো আমি আরেক দিনের সূর্যালোক দেখতে পারি কিনা। এই পৃথিবীর মায়া, বেঁচে থাকার মায়া খুব বড়। আরেকটা দিন ভিক্ষা যাচ্ছি। এই যে এত সুন্দর করে আপনি বললেন, এবং আমি দর্শকদেরকে জানাতে চাই, যখন আমি মঞ্চ সারথী আতাউর রহমানের কাছে এলাম এবং ইন্টারভিউ নেব, তার কথাগুলো আড্ডার ছলে আপনাদের মাঝে উপস্থাপন করবো, তো শুরুটা কিভাবে করব ভীষণ নার্ভাস ছিলাম আমি। এবং যখন ওনাকে বলছিলাম যে আমার শব্দ ভান্ডারে এই শব্দটা পাচ্ছি না, বিনোদনের সাথে কোন শব্দটা আনা যায়, তখন তিনি আমাকে বললেন যে ভাবনার উদ্রেক করে এরকমই কিছু একটা হতে পারে, নিছক বিনোদন আসলে কিছু নয়। এই যে ভাবনার বিষয়, ভাবনায় যে আপনার আজীবন তারুণ্যকে ধরে রাখা, এর পেছনে আসলে কি কাজ করেছে? খুব সহজ প্রশ্ন, এবং অনেক কিছু মনে রাখতে পারেন আপনি, অনর্গল কবিতার লাইন বলে যাচ্ছেন। সেটা হচ্ছে প্রকৃতির সন্তান। আব্রাহাম লিঙ্কন কেন্টাকি ভিলেজে আমেরিকাতে জন্মগ্রহণ করেন, সাধারণ গরিব ঘরে। তো মা একেবারেই বললো যে মানে জীবনকে শেখো তুমি, এর জন্য কোনো ধনী পুত্র, প্রকৃতির সন্তান হয়ে গড়ে উঠো। ঠিক জাতির পিতা বঙ্গবন্ধু টুঙ্গিপাড়াতে প্রকৃতির সন্তান হয়ে বেড়ে উঠেছেন। হ্যাঁ, হার্ভার্ড MIT যে লাগবে না, আমাদের অক্সফোর্ড ক্যামব্রিজ লাগবে না, সেটা বিশেষজ্ঞ হওয়ার জন্য যে কাজগুলো নোবেল পুরস্কার পাবে, কিন্তু জীবনকে দেখার জন্য সত্যিকার মাটির সন্তান হতে হয়। যেই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, সেই মাটির সন্তান হলো আর কি, সে বরাবহে হয়, মানে যে জীবনে সব কিছু মানে সব কিছু ঝড় ঝঞ্ঝা হাতের মুঠোর মধ্যে, এমনকি মৃত্যু হাতের মুঠোর মধ্যে নিয়ে সে ঘুরতে পারে। সেটা আমাদের জাতির পিতা পেরেছিলেন, আব্রাহাম লিঙ্কনও পেরেছিলেন, সবাই পারে। কাজেই এটা হচ্ছে যে দেশকে ভালোবাসা। বিনম্র শ্রদ্ধা যে সকল মহাপুরুষের কথা আপনি বলছিলেন, একটু জানতে চাই যে আপনার এই দীর্ঘ কর্মজীবনে আপনি অসংখ্য নাটকের নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ের রো, সেই গল্পটা একটু জানতে চাই। এই গল্পটা হলো যে নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠিত হলো 1968-তে। হ্যাঁ, জিয়া হায়দার ছিলেন আমাদের প্রধান, উনি ছিলেন সভাপতি। উনি ইস্ট ওয়েস্ট সেন্টার আমেরিকার থেকে নাট্যকলায় উনি MA ডিগ্রি লাভ করেছিলেন, বাংলা একাডেমিতে চাকরি করতেন। উনি আসার পরে আমি দেখলো যে আমি ছাত্র জীবনে নাটক করতাম। আমি ঢাকা হলের ছাত্র ছিলাম, আজকে যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, আমি সেখানে ছাত্র ছিলাম, নাটক করতাম। ঋতুরাজ বসন্তের ভূমিকা আমি অভিনয় করছি, চুল আছে, রোগা পাতলা। সেই সময় হলটার নাম কি ছিল? তো ঢাকা হল। ঢাকা হল।
সব ধর্মের ছেলেমেয়েরা থাকতে পারতো। কসমোপলিটন হল, জগন্নাথ হল ছিল হিন্দুদের হল, আর সলিমুল্লাহ মুসলিম হল ছিল কেবলমাত্র মুসলমান ছাত্রদের জন্য। সেখানে আবদুল্লাহ আল মামুনের মতো নাট্যকারও ছিলেন। আমি আর আসাদ চৌধুরী তার পেছনে পেছনে ঘুরতাম, সেই সংস্কৃতি সম্পাদক, আমাদেরকে একটা ছোট্ট রোল দাও। তো আজিমুদ্দিন সাহেবের লেখা, আবদুল্লাহ আবু সাইদের পিতার লেখা মা নাটকে আমাদের 2 গুন্ডার রোল দিল। আজিম মানে আপনি যখন আপনার বন্ধুর কথাটি বলছিলেন তখন আমার মনে আসছিল যে উনিও তো আপনার সাথে অভিনয় করেছিলেন। ছোট্ট অভিনয় করি, কিন্তু পরে তো উনি লেখার দিকে চলে গেল। তো এই ব্যাপারটা আমার ভীষণ জানাতে ইচ্ছে করছে আমার দর্শকদেরকে, যে আমার বয়সে যখন আমরা ক্যারিয়ার নিয়ে ভাবছি, যারা গণমাধ্যমে কাজ করে, অনেকেই আমরা ভেবে থাকি যে কাজের জন্য আমি কাউকে রিকোয়েস্ট করবো, বিষয়টা কিন্তু খুবই ইতস্তত বোধ হয় সবার। অনেকেই থাকে যে আমি কাজের জন্য কেন নক করবো, আমার কাছে কাজের জন্য নক করতে হবে। কিন্তু আমার সামনে একজন মঞ্চ সারথী আতাউর রহমান বসা, যার ঝুলিতে অসংখ্য পদক আছে, রাষ্ট্রের অনেক সম্মাননা আছে আপনার কাছে। একসময় আপনাকেও কাজের জন্য নক করতে হয়েছে যে আমাকে ছোট্ট একটা রোল দাও। হ্যাঁ, ওটা ভালোবাসা। এখানে কোনো সময় হীনমন্যতা কাজ করেছে আপনাদের? একদম ভালোবাসা, লাভ ফর ইট। আমি কখনো ভাবিনি 23 বছর আগে 21 পদক পাবো, 5-6 বছর আগে স্বাধীনতা পুরস্কার পাবো। এগুলোর জন্য, পুরস্কারের জন্য কাজ করা কোনো কাজের কথা নয়। যে কাজটাকে তুমি ভালোবাসো, লেখাকে ভালোবাসো, লিখবে, অভিনয়কে ভালোবাসো, ছবি আঁকাকে ভালোবাসো, ছবি আঁকবে, এতে করে তোমার আত্মার শান্তি হবে। তবে আমার বন্ধুরা কেন কাজ চাইতে সংকোচ বোধ করে? বসে কাজ চাইতে, এই যে ছোট্ট একটা রোলের জন্য আপনার মনে হতো যে এই কাজটা আমি করতে পারি, আমাকে একটা ছোট্ট রোল দাও, আপনি এবং আপনার বন্ধু পরে অভিনয় করলেন, সেই সময়টায় যে বলার ব্যাপারে আপনার কোনো ভয় কাজ করেনি, সংকোচ কাজ করেনি? যাত্রাটা শুরু করতে দাও। তারপর সে আবদুল্লাহ আল মামুনি শপথ নাটকে আমাকে করলো, প্রধান চরিত্র শপথ, যুদ্ধের ভূমিকায় আমি অভিনয় করছি, সুলতানা দেবী করছে শান্তির ভূমিকায়। তারপরে রবীন্দ্রনাথের তাসের দেশে, আমি তো গান গাইতে পারি না, তাসের দেশ টাকা গোড়া গান, নদীর কুল নাহি পাই তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। রাজপুরী আর ভালো লাগছে না, কেমন জানি সব বেরোলে ইতো মানে হটো মানে চতুর্দিকে লোক পরিবেষ্টিত হয়ে রয়েছে রাজপুত্র। সে বলছে যে না, আমি এই বাঁধ ভেঙে চলে যাব অজানার পথে। হ্যাঁ, তো এই নাটকটাই আমাকে খুব সাহসী করেছে। নদীর কুল নাহি পাই তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। কি দারুণ কথা, এবং এই কথাটা বোধহয় আমাদের সবার জন্য মানে মনে রাখার মতো একটা কথা হতে পারে, জীবনকে ভীষণভাবে উদ্দীপ্ত করতে পারে কথাগুলো। সেটি তো, আমি তো দেশনায়ক হতে পারিনি। আজকে যারা দেশনায়ক হয়েছেন, দেশকে পথ দেখিয়েছেন, তারা কিন্তু তাই হাতে জীবনটাকে নিয়ে এভাবেই চলে এবং সাহসী তারা খুব। কারণ মৃত্যু যদি কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, 15টা গাড়ির মালিক, তার মৃত্যুও মৃত্যু। আমাদের যে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, তার মৃত্যুও মৃত্যুকে প্রতিপদে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আন্তন চেকভের একটি নাটক আমি প্রায়ই বলে থাকি। আন্তন চেকভ হচ্ছে রাশিয়ান নাট্যকার। তো 3 সিস্টার্স, সবচেয়ে ছোট বোনটি সবসময় কালো কাপড় পরে থাকে। সবাই বলে কি ব্যাপার, তুমি এতটুকু বাচ্চা মেয়ে সবসময় কালো কাপড় পরো কেন? বলছে আই এম মর্নিং ওভার মাই বার্থ, আমি যে জন্মগ্রহণ করেছি তার জন্যে শোক পালন করছি। এটা একটা শোক পালন করছি কারণ জন্মালেতে মৃত্যু হবে, আমি তো এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে আমরা আড্ডা শুরু করেছিলাম আসলে জীবন, মৃত্যু, বেঁচে থাকার আনন্দ নিয়ে গল্প করছিলাম যখন। তো আজকের বাকি আড্ডা তো অনেক জীবন দর্শন আপনার কাছ থেকে আমরা জানতে পারবো বলে আশা করছি। একটু জানতে চাই যে একটা সময় আপনাকে আমরা টেলিভিশন খুললে অনেক নাটকে দেখেছি, বর্তমানে এসে কেন আপনাকে আমরা নাটকে দেখতে পাই না? কেন কাজ কমিয়ে দিয়েছেন? নির্মাণের কোনো মানে ত্রুটি চোখে পড়ছে বা নির্মাণের যে কোনো আক্ষেপ এরকম কিছু না? আমি খালি টেলিভিশনে বলেছি আমি আউটডোরে এই শরীরে এই বয়সে যেতে পারবো না, রাত্রে থাকতে পারবো না। কাজেই আমি টেলিভিশনের ভেতরে যদি হয় বিটিভি আমি করতে পারি। আমি ওয়ার্ল্ড থিয়েটার, যেটা বিশ্ব নাটক, সেটা আমি পরিচয় করিয়ে দিই, কথামালার অনুষ্ঠানে যাই। আর সেদিনও আমি 83 বছরের মাথায় বসে আমি ডিয়ার লায়ার অভিনয় করেছি কোনোরকম হেঁটে, প্রেমপত্র বিনিময়,
স্টেলা ক্যাম্পেল এবং বার্নার্স শোর ভূমিকায়। আমার আর কয়দিন পর রামেন্দু গিয়েছিল, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদারের অভিনয় দেখলাম আমি লাভ লেটার্স, এই তো 3-5 আগে দেখলাম, ওরা বসে বসে লাভ লেটার্স। এটাও এরকম বার্নার্স শোর সাথে, বার্নার্স শোর যে বিখ্যাত নাট্যকার স্টেলা ক্যাম্পেল, তখনকার দিনে খুব নাম করা অভিনেত্রী, দুজনের প্রেমপত্র বিনিময়। আমি হেঁটেই করেছি, আমি আর অপি করিম করতাম আগে, এখন আমি আর সঙ্গীতা করি। তো দুটো করেছি, আমার করার এখনও শখ। আমার নির্দেশিত হ্যামলেট, সে শামসুল হক আমার বন্ধু, এই যে আমার উপর বিরাট বড় কবিতা লিখেছেন, তো উনি তো দেখে যেতে পারেননি, উনি নাটকটা লিখি বলে দুইজনই আমরা একসাথে দেখতে যাব, তার আগে উনি মারা যান। আমি ওটাকে পুরোপুরি ডেনমার্কের রাজপুতের কাহিনীটা ঠিক রেখে আমাদের দেশি, একেবারে দেশীয়করণ করেছি। আমি অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, পর্দা উঠে যায়। হ্যামলেট যখন একেবারে বিধ্বস্ত হয়ে যায়, বাবার প্রেতাত্মার সাথে দেখা হয় যে আমাকে অন্যায়ভাবে ওরা হত্যা করে, তোর মা আর তোর চাচা বলি আমরা, বা কাকা বলি, যাই বলি না, আমাকে হত্যা করেছে, করে তোর মা তোর চাচাকে বিয়ে করেছে। তখন একদম হ্যামলেট ভেঙে পড়ে, প্রেতাত্মা বা ভূত যাই বলি আমরা। তখন বলল, তখন রবীন্দ্রনাথ লাগিয়ে দিয়েছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আপনারে চিনিলাম আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই করে মাথাটা নুইয়ে দিল। তারপর যাত্রা দল নিয়ে এসেছি, রবীন্দ্রনাথের ন্যায় অন্যায় জানি না শুধু তোমারে জানি, অনেক কিছু দেশ। কিন্তু ডেনমার্কের রাজপুতের কাহিনী পাল্টায়নি। এই যে আরো অনেক স্বপ্নের কথা আসছে, আপনি বলছিলেন যে এটা করতে চাই, ওটা করতে চাই, এরকম অনেক ইচ্ছে থাকে না মানুষের জীবনে? আপনার জীবনে অনেক অর্জন। আমরা যদি আমাদের দেশে অন্য অনেক আপনার সতীর্থদের কথা বলি বা অন্যান্যদের কথাও বলে থাকি, সেখানটা আমরা দেখতে পাই যে আপনার অনেক অর্জন, তারপরেও মানুষের জীবনে অনেক অপ্রাপ্তি থেকে যায়। আপনার জীবনে এমন কোনো অপ্রাপ্তি বা কোনো আক্ষেপ আছে কি, যেটা পাওয়া হয়নি, যেটা পেতে চান? হয়নি, কিন্তু সবাইকে সুখী দেখতে চাই, আমার আত্মীয় স্বজন আপনজন, হ্যাঁ, কিন্তু সবাইকে সুখী দেখতে পাই না। সেটি হয়তো কেউ জরাগ্রস্ত হয়েছে, বুড়িয়ে গেছে, কেউ বেশি, কেউ অল্প বয়সী অসুস্থ হয়ে গেছে, এগুলোই অপ্রাপ্তি মনে হয়। আর আমার অপ্রাপ্তি হচ্ছে জীবন হচ্ছে যুদ্ধ। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, গ্রামে, নোয়াখালীর গ্রামে। আমি দুটো উপনিবেশিক শাসন দেখেছি। ব্রিটিশ ভারতে আমার জন্ম, সেখানে উপনিবেশিক জাতাকলে পিষ্ট হয়েছি। পাকিস্তানের জাতাকলে সর্বাধিক পিষ্ট হয়েছি, সেখানে অসহনীয় একটা অত্যাচার, আমাদেরকে কৃতদাস মনে করতো তারা। সেখান থেকে আমাদের যুদ্ধ হলো, জাতির পিতা বঙ্গবন্ধুর আমাদের নেতৃত্বে মূলত আমরা এগিয়ে গেলাম একে পর এক, জীবনের জটিল গ্রন্থি ভেঙে, ভাষা আন্দোলন থেকে সে সত্য পর্যন্ত আমরা এগোলাম, যুদ্ধ করলাম, 30 লক্ষ লোক মরল, সবই দেখলাম, চোখের সামনে হলো। আমার ভাইরা, মুজিবুর রহমান দিলু, সে মুক্তিযোদ্ধা ছিল, সে মারা গেছে পরে, তো সবই দেখলাম, দেশের স্বাধীনতাও দেখলাম। এটাই বড় প্রাপ্তি। প্রাপ্তি অপ্রাপ্তিকে ছাপিয়ে জীবন যাপন করাটা আসলে সবকিছু, এবং জীবনে আনন্দ নিয়ে বেঁচে থাকাটাই অনেক বড় প্রাপ্তির জায়গা। তো তারপরেও দর্শক হিসেবে আমাদের একটা অপ্রাপ্তি থেকে গেছে, সেটা হচ্ছে যে আপনাকে আমরা অনেক নাটক নির্দেশনায় পেয়েছি, সেটা মঞ্চে প্রায় 30টির মতো নাটক আপনি নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা আপনাকে টেলিভিশনের নাটকে কেন পরিচালনায় পাইনি? টেলিভিশন আমি, কারণ মঞ্চ নাটক এই যে এখানে আছে আমার লেখা, এই চায়নাতে গিয়েছিলাম, পিকিং বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছি কম বেশি। তো আমি বলি, এখানে থিয়েটার আর্ট ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন। জীবিত মানুষ জীবিত মানুষের সাথে কথা বলছে। আজকের নাটকটা দেখব আমি, রাতে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়ব। থিয়েটার এই আছে এই নাই, কিন্তু থিয়েটার একটি কথা নিয়ে আমি সারা রাত ভাবব। এই যে থিয়েটার, জীবিত মানুষ জীবিত মানুষ, সিনেমাতে তা হয় না, টেলিভিশনে তা হয় না, কিন্তু এখানে একেবারে মুখের সামনে বলছি আমি, জীবিত মানুষ। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন,
তার মধ্য থেকে তোমাকে চিনিয়ে আমার মুঠোর ভেতরে পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। তোমাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। এই যে এটা নিয়ে রাজার যে ইয়েতে না পেরে ভেঙে চুরে ফেলবে মেয়েটাকে, তো সেইটা নিয়ে হয়তো যাবে। হ্যাঁ, তারপরে আরেকটা রাজনৈতিক সংলাপ এখানে আমাকে খুব বিমোহিত করে। নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম। তো আমাকে আমার দলের একটি ছেলে জিজ্ঞেস করছে, আতা ভাই, পাহাড় ক্লান্ত হয় কি করে? পাহাড় তো দৌড়ায় না, কিছু না, ঝাপাঝাপিও করে না। আমি বসে বসে ক্লান্ত হয়ে গেছে। একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতেই পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁধে উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। এরপরে আসছে আসল কথা। শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। যখন যে কোনো মানুষ, হিটলারও ভেবেছিল, মুসলিনি ভেবেছিল আমার বৃত্ত শক্তি, পেশি শক্তিতে আমি প্রধান, তখনই দুম করে পড়ে যাবে ব্রয়লার চিকেনের মতো, টেরও পাবে না। কথা কথা কত বিষয় এলো। ব্রয়লার চিকেনের বিষয়টা আপনি উপমা হিসেবে ব্যবহার করলেন, না কি রূপক হিসেবে দিলেন, তো ব্রয়লার চিকেন নাকি একটু ভর্ৎসনা করলেন? না, ভর্ৎসনা। ব্রয়লার চিকেন খুব মোটা হলে যখন আরামসে ঘুরে না তখন পড়ে যায়। মঞ্চ সারথী আতাউর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনার কথায় যেমন তারুণ্য, আপনার চলাফেরার মাঝেও একটা তারুণ্যদীপ্ত ভাব সেই শুরু থেকে এখন পর্যন্ত একইভাবে আপনাকে আমরা দেখেছি। হয়তো চুল পেকেছে, হয়তো বা শারীরিক কিছু জোর কমেছে, কিন্তু আপনার এই মনের শক্তিতে কখনো আমরা কমতি দেখিনি। আপনার ব্যক্তিগত জীবন জানি না আপনি আমাদেরকে কতটা জানাবেন, তবে খাদ্যাভ্যাস তো আমরা জানতে পারি। একটু জানাবেন যে আসলে কি কি মেইনটেইন করেছেন এখন পর্যন্ত আপনি সুস্থ থাকার জন্য? আমি একটু কথাই বলেছি, আমি সুস্থ থাকার জন্য আমার মনে হয় মনটা ভালো রাখা সবচেয়ে বড়। আর খাওয়ার ব্যাপারে হয়তো এখন বয়স বেড়েছে, আমার হার্টে স্টেন্ট বসছে, হয়তো রেড মিট যেটাকে আমরা বলি সেগুলো কম খাই, মাঝে মধ্যে খাই। তো এই আর কি, রেড মিটটা কম খাই, সেটা মেনে চলি। ভেজিটেবল খাই, মাছ খাই। খাওয়া দাওয়ার মানে খুব একটা যে আমি নিয়ম মেনে চলি এমন না। হ্যাঁ, আমি মানে ঠিক নজরুল ইসলামের মতোই আর কি, মানে বল বীর বল উন্নত মম শির, শির নেহারিতা বস শিখর হিমাদ্রির। তারপরে সেটা হচ্ছে বড় কথা, আমি অরফিউসের বিষের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্ব করে নির্জুম। অরফিউসে চলে যাচ্ছে, কোথায় সারা পৃথিবীর ঘুরেছে, কিন্তু সবচেয়ে সাংঘাতিক লাইন বোধহয় এই কবিতা বোধহয় চয়ন বোধহয় আর অন্য কেউ করেনি পৃথিবীতে। অসতী মাতার পুত্র যদি জারজ হয়, অসৎ পিতার সন্তানও জারজ সুনিশ্চয়। আমরা খালি মেয়েদের দোষ দিই। এটা বারাঙ্গনা কবিতাটার নাম নজরুল ইসলামই বলেছে। আর তো বলেছে যে জীবনানন্দ দাস আরও বলেছে যে একটা লোক আত্মহত্যা করছে, যে জীবন শালিকের, যে জীবনে ফড়িঙ্গের, তার সাথে হয় না কো দেখা, এই জেনে দড়ি হাতে গিয়েছিল একা। আমি শালিকের জীবনও জানি না, ফড়িঙ্গের জীবনও জানি না, এটাও একটা বিরাট দুঃখ, কেন জানি। আচ্ছা, আমরা কিন্তু একটা বিষয় খুব ভালো জানি না, সেটা হলো যে আপনি এত সুন্দর করে সব সংলাপ বলতে পারেন, আপনি এত সুন্দর কবিতা পড়তে পারেন, এত সুন্দর করে নারী চরিত্রের জন্য সংলাপগুলো আওড়ে যান দর্শকের সামনে অনর্গল। সেটা একটু জানতে চাই যে বাস্তব জীবনে আপনার প্রেম কেমন ছিল? মানুষের সাথে মানুষের প্রেম নাকি প্রকৃতির প্রেম? না, প্রকৃতির প্রেম সম্পর্কে আমরা জানতে চাই না। আমরা জানি আপনি প্রকৃতির সন্তান, মাটির সন্তান, মাটি এবং প্রকৃতির সাথে আপনার অগাধ প্রেম। তবে আতা ভাই বলে কতজন নারী আপনার প্রেমে পড়েছে? প্রেমে মানে কি ভালো লেগেছে, অনেককে বিয়ে করব প্রায় ঠিক, আবার হয়নি বিয়ে। যেমন এটা আমি একজন অভিনেত্রীর কথা বলি, দিলারা রহমান, ওর সামনেই বলি আমি, এটা লজ্জার কিছু নেই। যখন পিনিশ নাটকে অভিনয় করছি PTV পাকিস্তান টেলিভিশনে, খান জয়নুলের লেখা,
এটাতে শুটিং হবে, তখন অভিযান শুরু হয়েছে। আমরা সদরঘাটে পিনিশ মানে ওই যে মানে জাহাজ বা ওই যে লঞ্চগুলোতে ফেলে দেওয়া মানে নষ্ট হওয়া লঞ্চগুলোতে রেস্টুরেন্ট হয়, সেখানে আমরা গেছি। নোয়াখালী ডায়ালগ, দুজনেই আমরা নোয়াখালীর। ওকে দেখে তখন আমার মনে হয়েছে আরে আমি বোধহয় প্রস্তাব দেবো, এত ভালো আমার বাবা খুঁজছে। যখন প্রস্তাব দেওয়ার কথা ভাবছি বলে ফেলবো, ফট করে একদিন টিপ মারলো, ওর তো বিয়ে হয়ে গেছে। তখন আমি এখনো দেখো দিদারাকে বলি আহা বিয়ে হয়ে গিয়েছে। এরকম অনেককে ভালো লেগেছে। ভালো লাগে না যে গভীর প্রেমে না পড়লে একবারে পাগল হয়ে যাব। আমাকেও হয়তো অনেকের ভালো লেগেছে। এক মেয়ের খুবই ভালো লেগেছিল, সে আদর করে ইউনিভার্সিটিতে ডাকতো। তখন আমাদের সময় কিন্তু ছেলেমেয়েরা এমনভাবে মেলামেশা করতে পারতো না, ছোট্ট করে চিরকুট লিখে দিত। আমাদের, আমি তো সায়েন্সের ছাত্র, ইয়ের হাতে আমাদের কোনো পিয়ন বা দারোয়ানের হাতে কাগজটা দিল, নাম দিয়েছিল কিংসুক। আমি নাকি কিংসুকের মতো ছোট্ট ফুলের কুড়ির মতো নাকি, এই আর কি। ওই ঘুরেছি অনেক মেয়ের সাথে। আদতে আমরা আসলে বিশাল দেহি একজন কিংসুককে এখনো কিন্তু আমাদের এই সন্ধ্যা সন্দেশে পেয়েছি। আপনি যেহেতু চমৎকার করে কথা বলেন, আপনার ইন্টারভিউ এর আগেও আমার নেবার সুযোগ হয়েছে, এবং প্রত্যেকবারই আমি বসার আগে ভীষণ ভয় পাই যে আপনি বোধহয় ভীষণ রাগী, বদরাগী। আসলে কি এরকম, নাকি আপনি এরকম ভান করে থাকেন? কোনটা? ভান না, আসলে রাগ ছাড়া মানুষ তো থাকতে পারে না, বিরাগ ছাড়াও থাকতে পারে না, রাগ ছাড়া। তারপর অনেক হাসি খুশি মানুষ হয়, আপনাকে বোধহয় অনেক বেশি রাগী মনে হয়। হ্যাঁ, ইন্দ্রিয় ইয়ে। কিন্তু যাকে পছন্দ হয় না তার সাথে ঝগড়া করি না, তার সাথে গম্ভীর হয়ে থাকি। এটা হলো আমার ইয়ে। ঝগড়া করে আমি ঠিক না ও ঠিক, এটা তো বোঝা মুশকিল। হয়তো কোনো মানুষকে দেখলে এমনি ভালো লাগে, আড্ডা দিই, গল্প করি। আমার আগের জীবনের বন্ধুরা মানে হাতাহাতিও হয়েছে প্রায়, কিন্তু কোনোদিন কোনোরকম বিরাগ হয়নি, আবার মিলে গেছি। তো এই তো জীবন, এই সংসার জীবনও তাই। পুত্রের সাথে পিতার ঝগড়া হয়, কন্যার সাথে হয়, স্ত্রীর সাথে তো অহরহই হয়। এরপরে যে আমরা মিলেমিশে এই জগৎটাকে মানে সংসারটা তৈরি করছি, তথা এই জগৎটাকে তৈরি করছি। অর্থাৎ আমি কথা বলবো যে আমার দেশ বেশ সমালোচনা আমি করবো না, নিশ্চয়ই করব, আমি সবসময় করেছি, করব, কিন্তু সেটা সদর্থে সমালোচনা করব। আমার দেশ যেন এগিয়ে যায়। সমালোচনার বিষয়টা যখন এলো, একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে একটা সময় বেইলি রোড মহিলা সমিতি বা গাইড হাউসের বিষয়গুলোতে যখন যাই, যে ওই জায়গাতে সবাই নাটক দেখার জন্য যেত, নিছক বিনোদন নয়, ভাবনার উদ্রেক করবে যে বিনোদন, সেই বিনোদন পাওয়ার জন্য যেত। কিন্তু বর্তমান সময়ে এসে বেইলি রোডের দিকে তাকালে আমরা দেখি যে খুব রেস্টুরেন্টের সংখ্যা বেড়েছে। আমাদের বয়সে তরুণ তরুণীরা নাটক দেখতেও যে যায়নি এরকমটা না, কিন্তু সংখ্যাটা অনেক বেড়েছে। যেখানে অনেক গুণীর ভিড় হতো, সে ভিড়টা কমে গেছে। এই বিষয়ে আপনার কি মতামত আছে? আমার খুবই, আমি একটা দুদিন আগেই একটা প্রবন্ধ শিল্পকলার জন্য লিখেছি, খুব সহজ উত্তর। রেনেসাঁস বলে একটি কথা আছে, পুনর্জাগরণ। হ্যাঁ, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনের সময় একটা শিল্প সাহিত্য জগতে, বিশেষ করে সাহিত্য জগতে একটা রেনেসাঁস, পুনরুত্থান বা পুনর্জাগরণ হয়েছিল। এরপরে ওনাদের পরে একটা বিরাট শূন্যতা। রবীন্দ্রনাথ এলেন, আবার পূর্ণ হলো। রবীন্দ্রনাথ চলে আবার শূন্যতা। বিভূতি বন্দ্যোপাধ্যায় এলেন, বুদ্ধদেব বসু এলেন, এরা আবার জায়গাটা ভরে গেল। আমি কলকাতায় নাটক দেখতে 3 বছর আগে শখ করে আমার বন্ধু বিভাস চক্রবর্তী, আমার যে বয়স একটু বড়, বিভাস একটা নাটক দেখা হতো। এখানে তো বহু নাটক আমি করেছি, দেখেছিও, সৌম্যমিত্র অভিনয়, উৎপল দত্তের অভিনয়। চলো তো, বলে না তাহলে প্লিজ। একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে আমার যে মহিলা সমিতিতে 6টা শো করতাম আমরা, গাইড হাউসে 2টা 8টা শো করতাম, টিকিট বিক্রি করে শো করতাম। আমাদের জীবনে ছিল নাটক, আড্ডাও দিতাম নাটকের, সারা রাত ঘুমাতাম, সকালবেলা রোববার সকালে নাটক করতাম, কারণ রোববার বন্ধের দিন ছিল। এর মানেই নয় যে এখনকার এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু নবধারা আসতে বাধ্য। আমার মতো করে রক্ত করে ভাববে না, অন্যরকম করে ভাববে। পুনর্জাগরণের যে কথা বলছিলেন, যে নতুন করে আরো একটা প্রজন্ম আসবে, তাদের মধ্যে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে খুঁজে পাবো, বা আতাউর রহমানকেও খুঁজে পেতে পারি। আমাদের দেশে অনেক লেখক আছে, তাদের খুঁজে পাবো। তারাই হয়তো আবার নতুন করে সাহিত্য নির্মাণ করবে।
আমাদের কিন্তু বর্তমান সময়ের তরুণদের কথা যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এই সময়ের কাদের কাজ দেখেন? টেলিভিশনের পর্দায়, মঞ্চে হোক বা লেখালেখির ক্ষেত্রে হোক? টেলিভিশনে একটাই, এটাও একটা ঝামেলা আছে। আগে বিটিভি ছিল, তারপর 3-4টা হলো। তখন তো সন্ধ্যাবেলা আমাদের কিছু করার থাকতো না, বিশেষ করে এত রেস্টুরেন্টে আড্ডা দেওয়া এইগুলো ছিল না। আমাদের একটা প্রজন্ম, আমি সারাদিন করে ওই কাছে বসে থাকতাম। বাসায় চলে আসতাম, আমার বাবার একটা NSU কম দামি টেলিভিশন ছিল, আজিমপুর কলোনিতে থাকতাম। কি 6:30টায় মুনির চৌধুরীর পুস্তক সমালোচনা। এই পুস্তক সমালোচনা কোন বই, কোন ফ্রেঞ্চ রাইটার জাপল সার্ত্রের উপর বলবে, দেখি জাপল সার্ত্রেটা কে, শুনলাম। বার্ট্রান্ড রাসেলের উপর বললো, শুনলাম। আচ্ছা, আমেরিকান এক লেখক বললো, শুনলাম। একজন ফরাসি লেখক, তার কথা ফ্রেঞ্চ লেখক বলেছি, অথবা কোনো উর্দু কবির উপর বলবে, উর্দু কবিতা। উর্দুর সাংঘাতিক ভালো ভালো কবিতা হয়েছে। মুনির চৌধুরীর সময়টায় আপনি বার্ট্রান্ড রাসেলের কথা জানছেন, শুনছেন, যা পল সার্ত্রের কথা শুনছেন। তো বর্তমান সময়ে যারা আসলে অনেকে আছে, ব্লগিং করছে, তারা নাটক করছে, সিনেমা করছে, এখন OTT প্ল্যাটফর্ম হয়েছে, ফেসবুক, ইউটিউব, সব মাধ্যমে আসলে কন্টেন্ট বানাচ্ছে। আপনার কি স্পেসিফিক ভাবে কারো দিকে চোখ পড়েছে যে ওর কাজটা আমি রিপিট দেখি, মানে আরেকবার দেখি বা সার্চ করে দেখি? এর মধ্যে অনেক ট্যালেন্টেড অভিনেতা আছে, যেমন চঞ্চল চৌধুরী। আমি তার সাথে মঞ্চে অভিনয় দেখেছি, সেখানে মৃণাল সেনের ভূমিকা অভিনয় করেছে, একদম মৃণাল সেন, মেকআপ টেকআপ। এর মধ্যে খুঁজে নিতে হবে। এখন সমাজ বড় হয়েছে, জনসংখ্যা 7 কোটি বাঙালি যখন 2 বঙ্গের ছিল, আর বঙ্গবন্ধু যখন স্বাধীনতা মানে আমাদের স্বাধীন দেশে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, বলছেন, হ্যাঁ কবিগুরু দেখে যান, আপনার 7 কোটি বাঙালি মানুষ হয়েছে, 7 কোটি বাঙালির মুগ্ধা জননী রেখেছে বাঙালি করে মানুষ করনি। কিন্তু সেই 7 কোটির থেকে 2 বঙ্গের, আমাদের 7 কোটি হলো 17.5 কোটি। কাজে সেটাও একটা কিন্তু জায়গা হয়েছে। আর এত বিনোদন, এখন এত রেস্টুরেন্টে বসে সন্ধ্যা কাটানো, ঘন্টার পর ঘন্টা, এই যে গুলশান বনানী, যাদের একটু পকেটে পয়সা আছে, প্রত্যেকে খাচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এত সব তো আমাদের সময় ছিল না। আমরা তো বইয়ের মধ্যে ছিলাম, আমরা ছিলাম মুনির চৌধুরীর কথা শুনবো, কবিস্তরের সাথে আড্ডা দেবো, গল্প করব, ক্রিকেট খেলবো। আমরা ওই যে পাকিস্তানি ক্রিকেটার বলি। এই যে আড্ডার কথা বলছিলেন, আমাদের সময় তরুণরা যদি আপনার সাথে আড্ডা দিতে চায়, তারা কি সুযোগ পাবে? হ্যাঁ, কেন না, 100 বার। আমার আড্ডা দিতে তো ভালোই লাগে। ঠিক আছে, আমরা আরো অনেক আড্ডা দিব। আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ছোট্ট ছোট্ট করে বেশ কিছু প্রশ্ন আছে। যেমন আপনি এই যে 30টা নাটক নির্দেশনা দিয়েছেন, অনেক নাটকে অভিনয় করেছেন। ইউনিভার্সিটি, NSU গুলো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নির্দেশনা দিয়েছি। আপনার প্রিয় কাজ কোনটা? আমার প্রিয় কাজ নির্দেশনা, নিশ্চিতভাবে। কোন নাটকটা সব থেকে ভালো লেগেছিল? নির্দেশনা খুব চ্যালেঞ্জিং ছিল, গোডোর প্রতীক্ষায়, ওয়েটিং ফর গোডো বাই স্যামুয়েল বেকেট। 68তে নোবেল প্রাইজ পেলেন, 1968-তে। তখন উনি যেমন জয়েসের সেক্রেটারি ছিলেন, চলে গেলেন প্যারিসে। বললো যে নিচে লোক নক করছে, তখন তো ডাবল স্টোরি সিঙ্গেল ইউনিট বিল্ডিং ছিল প্যারিসে। বলছে যে খুব সুখবর তোমার স্বামীর জন্য। মহিলা নেমে এলেন, বলছে হোয়াট ইজ দ্যাট? বলছে তোমার স্বামী সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। বলছে ও মাই গড, দিস ইজ a disaster and bad news for my husband. Why? He is such a private person. লোকের সামনে যেতেই চায় না সে। এখন যে নোবেল অ্যাকসেপ্টেন্স কমিটিতে যায় বক্তৃতা দিতে হবে। কাজেই ওই যে কাজকে ভালোবাসা, একজন ভিনসেন্ট ভ্যান গগের একটা আঁচড় পেলে $1 মিলিয়ন, অথচ পেটের খিদে মারা গেছে 3টে ছবি দিয়ে। কাজে কাজকে যে ভালোবাসে, সে কাজের জন্য। এখনও শুনেছি এই মুহূর্তে, এই ইন্টারনেটের যুগেও স্পেনে কোনো মহিলা কি পুরুষ জানে না, লুকিয়ে রেখেছে। ওনার বই যখন বের হয়, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। কাজেই কাজটাই বড়, কাজই আনন্দ, কাজই। এখন আমি যদি বলি যে রিক্সা চালা, যখন রিক্সা সুন্দর করে চালিয়ে নিয়ে যায়, সেটা একটি সৌন্দর্য সৃষ্টি হয়। একটি মুটে যখন বোঝাটা চমৎকার করে বই নিয়ে যায়, তখন একটা সৌন্দর্য সৃষ্টি হয়। খালি আমি বসে বসে লিখলে আর বড় বড় কোম্পানি চালালে যে সৌন্দর্য সৃষ্টি হয় তা নয়। হ্যাঁ, সেটাও লাগবে, মানব কল্যাণে যদি সেটা লাগে আর কি। আর যেমন কিছু আমাদের দেশের লোক আবার
ভালো, রোজার সময় খেতে দেয় লোকজনকে। তো আমার কথা হলো যে সব কাজই সুন্দর, সব কাজই ভালো, কিন্তু মানুষ সমালোচনা করবে। আমি শেষ করছি এই কথা বলে, আমি সব জায়গায় এই কথা বলি শেষ করি। আমার ঘরে বাইরে বিমলা, রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকা বিমলা, বিমলা বলছে দেশের সাথে আমি ঝগড়া করব, আড়ি পাতাবো, দেশকে যাচ্ছে তাই বলে বকাবকি করবো, এই পকেট পয়সা নেই, এই ট্রাফিক জ্যাম, চলা যায় না, এতে হাঁটা যায় না, কিন্তু রাত্রে সেই দেশকে আমি মা বলে ডাকবো ঘুমাবার সময়, এবং মায়ের শাড়ি যদি শতচিহ্ন হয় তিনি আমার মা, আমার বাংলাদেশে মা। আড্ডাটা খুব দারুণ চলছিল এবং এই আড্ডাটা যদি আরো দীর্ঘ সময় চালিয়ে যাওয়া যেত বোধহয় আমার তো ভীষণ ভালো লাগতো, আমার দর্শকদেরও ভালো লাগতো। তবে আড্ডাটা শেষ করতে পারলাম একটা চমৎকার কথার মধ্য দিয়ে, যে মা এবং আমার দেশ, মাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি এবং মঞ্চ সারাতে আতাউর রহমানের মতো মানুষদেরকে আমরা ভীষণ ভালোবাসি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই সংবাদ প্রকাশের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।